সেকেন্ড অফ থার্মোডাইনামিক্সের আমরা সেকেন্ড পয়েন্ট নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট নিয়ে, যে পয়েন্টটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে কেন কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম এই পার্টিকুলার কোনো একটা ডাইরেকশন বরাবর মুভ করছে। তো এটা জানার আমরা চেষ্টা করব যে কি কারণে তার ডিরেকশনটা এই দিক থেকে এদিকে। যেহেতু আমরা এটা জানার ক্ষেত্রে আমাদের যেটা মেন যে হাতিয়ার সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা লব্ধ যে সমস্ত প্রসেসগুলো, সেগুলো আমাকে এটা বুঝতে সাহায্য করবে। কি দেখো, আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক জিনিসকে দেখি যে একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবরই সে চলছে। কি, যেমন আমি যদি বলি যে জল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকেই ফ্লো হয়, অর্থাৎ জলকে যদি আমি কোনো উঁচু জায়গা থেকে ছেড়ে দিই সে সবসময় নিচের দিকে পড়বে। কিন্তু উল্টোটাকে আমরা দেখি না তো, অর্থাৎ জল নিচে থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা ঘটতে দেখি না। আমরা তো ওই এক্সাম্পলই দেখেছি, তাপ সবসময় উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে ফ্লো হয়, কিন্তু উল্টোটাকে আমরা হতে দেখি না, যে নিম্ন উষ্ণতার বস্তু থেকে তাপটা উচ্চ উষ্ণতার বস্তুর দিকে ফ্লো হতে দেখি না। আমরা কি দেখি না, আমরা এই যে বাস্তবে যে সমস্ত জিনিসগুলো দেখছি যে কেন তারা এই ডিরেকশন বরাবরই ঘটছে। তাহলে দেখো, বাস্তবে এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি ঘটে, দ্যাট ইজ একটা ডাইরেকশন বরাবরই ঘটে এবং এটা অটোমেটিক প্রসেস এবং নিজে থেকেই সে সেটাকে ঘটায়। তাহলে যদি থার্মোডাইনামিক্সের মানে বেসটাই আমার বাস্তব অভিজ্ঞতা লব্ধ হয়, তাহলে বাস্তবে এই সমস্ত প্রসেসগুলোর ঘটার পিছনে কারণ খোঁজার আমরা চেষ্টা করব সেকেন্ড লতে, যে কেন তারা এইদিকে ঘটছে। তাহলে দেখো, এই কারণটা যখন আমরা খুঁজতে চাইবো, তখন আমাদের বাস্তবে এই প্রসেসগুলোকে আমাদের জানার প্রয়োজন খুব ভালোভাবে, যে বাস্তবে এমন কিছু প্রসেস রয়েছে যেগুলো কি নিজে থেকেই ঘটা সম্ভব, আর এমন কিছু প্রসেস আমাদের রয়েছে সেটা ঘটা অসম্ভব। দ্যাট ইজ নিম্নতর উষ্ণতার বস্তু থেকে তাপ উচ্চতর উষ্ণতার বস্তুর দিকে যাওয়া নিজে থেকে সম্ভব নয়। তার মানে বাস্তবে যে ঘটনাগুলো নিজে নিজে ঘটে যায়, সেগুলোকে আমরা, সেই সমস্ত প্রসেসগুলোকে আমরা বলি স্পন্টেনিয়াস প্রসেস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। দ্যাট ইজ ফার্স্ট স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেগুলো বাস্তবে নিজে থেকে ঘটে। অ্যান্ড নন স্পন্টেনিয়াস প্রসেস, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নন স্পন্টেনিয়াস প্রসেস, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তার মানে বাস্তবে ঘটা প্রক্রিয়াগুলোকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করলাম, যেগুলো স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, যেগুলো নন স্পন্টেনিয়াস যেগুলো স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না। তো এই স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস প্রসেস কোনগুলো সেগুলো আমরা দেখলাম, এবং স্পন্টেনিয়াস প্রসেস যেগুলো সেগুলো একটা ডাইরেকশনেই ঘটে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ঘটার সম্ভাবনা নেই। সেই জন্য আমরা বলতে পারি দিস স্পন্টেনিয়াস প্রসেস এট দ্য সেম টাইম দিস ইজ ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস। তো বাস্তবে ঘটা প্রসেসগুলো সবই ইরিভার্সিবল এবং এট দ্য সেম টাইম স্পন্টেনিয়াস। তো এবার এদের এই স্পন্টেনিটির পিছনে কারণটা এক্স্যাক্ট কি, সেটাই তো আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট সেকেন্ড লয়ের প্রথম উদ্দেশ্য ছিল, যে কেন তারা স্পন্টেনিয়াস, কেন এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে হিটের ফ্লো হচ্ছে, কেনই বা জল ওপর দিক থেকে নিচের দিকে পড়ছে। এই যে কারণটা যখন আমরা খুঁজতে চাইছি, এই কারণ খোঁজার ক্ষেত্রে দুটো জিনিস আমাদের কাছে খুব হেল্পফুল হতে পারে। একটা হচ্ছে থার্মোডাইনামিক্সে আমাদের যে বেস যেটুকু নলেজ আপাতত হয়েছে সেটুকুকে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে এটা ঘটার পিছনে কারণটা আমরা তুলে ধরতে পারি। কিভাবে না, দেখো, আমরা বলতে পারি যে কোনো সিস্টেম সর্বদা সেই দিকে যাবার চেষ্টা করছে যেদিকে গেলে সে তার স্টেবিলিটিটাকে বাড়িয়ে ফেলতে পারে। সে যে অবস্থায় রয়েছে সে আরো স্টেবল অবস্থায় পৌঁছাতে পারে যে ডাইরেকশন বরাবর গেলে সে সেদিকেই যাওয়ার চেষ্টা করছে। এবার এই স্টেবিলিটিটা অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী এই স্টেবিলিটিটা এক্স্যাক্ট কি, থার্মোডাইনামিক্সকে কাজে লাগিয়ে যদি তার স্টেবিলিটিকে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমি বলতে পারি যে কোনো সিস্টেম
একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে এই কারণেই, কারণ ওই ইনিশিয়াল স্টেট থেকে তার ফাইনাল স্টেটের এনার্জিটা নিশ্চয়ই কমে যাচ্ছে। অর্থাৎ সে স্টেট 1 থেকে স্টেট 2 তে যাওয়ার ফলে, ধরো একটা সিস্টেম স্টেট 1 এ ছিল, সেই স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছে এই কারণেই, কারণ স্টেট 2 এর এনার্জিটা স্টেট 1 এর থেকে কম বলে। যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, দেখো একটা থার্মোডাইনামিক সিস্টেম যদি এই অ্যাক্সিস বরাবর এনার্জিকে প্লট করি, তাহলে স্টেট 1 যেটা ইনিশিয়ালি যে স্টেটে ছিল, এখান থেকে স্টেট 2 অলওয়েজ তার থেকে নিচে থাকতে হবে, অর্থাৎ এনার্জিটিক্যালি তার যে এনার্জি ছিল এর থেকে অবশ্যই কম এনার্জি হতে হবে কে, তবে এই ডাইরেকশন বরাবর সে এদিক থেকে এদিকে যেতে পারে। এর যাওয়ার পিছনে কারণটাকে আমি সুস্পষ্টভাবে বলতে পারি যে হ্যাঁ, সে এই কারণেই যাচ্ছে, কারণ ওদিকে যেতে পারলে সে তার এনার্জিটাকে কমিয়ে ফেলে মোর স্টেবল অবস্থাতে রূপান্তরিত হতে চাইছে বা পাচ্ছে। তার মানে থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া হিসাবে এটা আমার কাছে একটা ক্রাইটেরিয়া হতে পারে যে হ্যাঁ, এই কারণ হতে পারে, এই কারণেই সে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবরই এই প্রসেসগুলো ঘটতে চলেছে। কিন্তু দেখো, এই ক্রাইটেরিয়াটাই যখনই আমি ফিক্সড করলাম, তখন সমস্ত প্রসেসকে আমরা এটা দিয়ে ব্যাখ্যা, অর্থাৎ বেসিক্যালি আমি এটা বলতে পারি কি না, যে কোনো প্রসেস যেগুলো স্পন্টেনিয়াসলি রান করছে তারা সবসময় একটা এক্সোথার্মিক ইন নেচার। দ্যাট মিনস এর এর এনার্জি যদি H1 হয়, এর যদি এনার্জি H2 হয়, তাহলে H2 minus H1, that is negative. H2 minus H1 is negative, that means the process is exothermic, অর্থাৎ সেখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে, তাপ দিচ্ছে সেই প্রসেসটার ক্ষেত্রে। তার মানে আমরা এটা বলতে পারি যে থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো সিস্টেম একটা নির্দিষ্ট ডিরেকশনে রান করছে, তার কারণ হচ্ছে ওই ডিরেকশনে গেলে সে তার এনার্জিটাকে কমিয়ে ফেলতে পারে এবং সে হিটকে রিলিজ করে সে অপেক্ষাকৃত স্টেবল স্টেটে সে অ্যাটেন্ড করতে পারে। এইটা একটা কারণ হতেই পারে আমার তার নির্দিষ্ট ডিরেকশনে যাওয়ার পিছনে। কিন্তু যখনই এটাকে আমি কারণ হিসেবে তুলে ধরলাম, এই কারণটাকে দেখো আমরা বাস্তবে এবার যে সমস্ত প্রসেসগুলো ঘটছে, তাহলে আমার সবাই কি এক্সোথার্মিক সেটাকে আমি দেখার চেষ্টা করব যে আমি তো এইভাবে তাদের ডাইরেকশনটা কেন এই ডাইরেকশনে ঘটছে তার ব্যাখ্যা হিসেবে আমি এটা তুলে ধরলাম। কিন্তু এটা যখন বেরিয়ে এলো, তখন তার এবার বাস্তব প্রসেসগুলো দেখো, যারা স্পন্টেনিয়াস তারা কি সবসময় এক্সোথার্মিকই হচ্ছে না। তাহলে আমি যখন এই কনসেপ্টটাকে বাস্তবে ঘটে চলা প্রসেসগুলো, যেটাই থার্মোডাইনামিক্সের মেন জায়গা আর কি, সেটার উপর অ্যাপ্লাই করতে চাইছি, দেখছি না সব ক্ষেত্রে এটা ফলো হচ্ছে না। এমন অনেক প্রসেস রয়েছে যে একটা নির্দিষ্ট ডিরেকশনে স্পন্টেনিয়াসলিই ঘটছে, কিন্তু সে তার এনার্জিটাকে বাড়িয়ে নিয়ে ঘটছে। সবসময় এনার্জি কমিয়ে নিয়ে স্পন্টেনিয়াসলি ঘটছে এরকম নয়। যেমন জল জলীয় বাষ্পে রূপান্তর হতে চাইছে, জলকে জলীয় বাষ্পে রূপান্তর যখন ঘটতে চাইছে, তখন এই প্রসেসটা কি, জলকে 100°C তাপমাত্রায় আরো কিছুটা তাপ না দিলে সে জলীয় বাষ্পে রূপান্তর হবে না। তার মানে দিস প্রসেস ইজ এন্ডোথার্মিক ইন নেচার, অর্থাৎ এখানে তাপের শোষণ ঘটছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে এক্ষেত্রে তো তাপের বর্জন হওয়ার কথা, প্রসেসকে স্পন্টেনিয়াস হতে হলে বা একটা নির্দিষ্ট ডিরেকশনে রান করতে হলে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই স্পন্টেনিয়াস প্রসেসটা এন্ডোথার্মিক ইন নেচার। দ্যাট মিনস আমরা যে অ্যাঙ্গেল থেকে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি সেটা পুরোপুরি সঠিক নয়, হয়তো এটা পার্সিয়ালি সঠিক, মানে কিছুটা সঠিক, কিন্তু পুরোপুরি সঠিক নয়। অন্য কোনো ফ্যাক্টর এর পিছনে রেসপন্সিবল, অর্থাৎ তার এই নির্দিষ্ট ডিরেকশনে চলার পিছনে অন্য কোনো ফ্যাক্টর রেসপন্সিবল। কি সেই ফ্যাক্টর, সেটাকে খোঁজার চেষ্টা হলো। দেখা গেল যে এটা 40% কি 50%, হ্যাঁ স্পন্টেনিটিকে ব্যাখ্যা করতে পারছে। 50% প্রসেস যেগুলো আমরা বাস্তবে ঘটতে দেখি, তার 50% সত্যি দেখা যাচ্ছে যে এক্সোথার্মিক ইন নেচার, এবং তাদের স্পন্টেনিটিটাকে আমরা এই ক্রাইটেরিয়া দিয়ে ব্যাখ্যা করে দিতে পারি। কিন্তু বাকি 50%, তার মানে নিশ্চয়ই কোনো প্রসেসের স্পন্টেনিটির পিছনে অন্য কোনো কারণ আছে, অন্য কোনো ফ্যাক্টর এর জন্য রেসপন্সিবল। সেই ফ্যাক্টরকে খোঁজার চেষ্টা শুরু হলো, এবং এটা খুঁজতে গিয়ে দেখা গেল যে বাস্তবে এই স্পন্টেনিয়াস প্রসেসগুলোকে আমরা খুব ভালোভাবে যদি অ্যানালিসিস করি, তাহলে এখান থেকে দেখব যে বাস্তবে ঘটে চলা প্রসেসগুলো একই সাথে
আরো একটা জিনিস ঘটিয়ে চলছে, স্পন্টেনিয়াসলি যাচ্ছে বটে, কিন্তু যাওয়ার সাথে সাথে আর একটা জিনিস সে ঘটিয়ে ফেলছে। কি? যেমন আমি যদি দেখি যে জল জলীয় বাষ্পে রূপান্তর, এই রূপান্তরগুলো ম্যাক্সিমাম স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে এই রূপান্তরের সাথে সাথে সিস্টেমের যে অর্ডার স্টেট সেটা বিশৃঙ্খল, মানে মোর ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ সিস্টেমটা যখনই কোনো এই ধরনের স্পন্টেনিয়াস প্রসেসের থ্রু দিয়ে একটা নির্দিষ্ট ডিরেকশনে রান করছে, তখন সে তার নিজের কন্ডিশনটাকে মাচ মোর ডিসঅর্ডার করে তুলছে, বিশৃঙ্খল করে তুলছে নিজেকে। যেমন আমি যদি জলের জলীয় বাষ্পের রূপান্তরটাকে ভাবি, তাহলে যখন জল ছিল, তাহলে জলের মধ্যে জলের অণুগুলোর বেসিক যে কন্ডিশন ছিল, এ যখন জলীয় বাষ্পে রূপান্তর হয়ে গেল, তার মানে এই মলিকুলগুলোর ভিতরে দেখো, যখন লিকুইড আকারে ছিল তখন মলিকুলের সাথে মলিকুলের একটা ইন্টারঅ্যাকশন কাজ করছিল, তারপরে একটা মলিকুল আর একটা মলিকুলের দ্বারা একটা আবদ্ধ অবস্থায়, বাউন্ডেড অবস্থায় ছিল। কিন্তু যখনই সে জলীয় বাষ্পে রূপান্তর হলো, এই মলিকুলগুলো আমরা জানি বাষ্পীয় অবস্থাতে একটা মলিকুল, বাষ্পীয় বা গ্যাসীয় অবস্থাতে একটা মলিকুলের সাথে একটা মলিকুলের ইন্টারঅ্যাকশন প্রায় নেই বললেই চলে। যদি না থাকে তাহলে এদের কন্ডিশনটাকে যদি আমি বিবেচনা করি, তাহলে মলিকুলার স্টেট অনুযায়ী যদি আমি দেখি, তাহলে এইখানে মলিকুলার স্টেটটা মাচ মোর অর্ডার অবস্থায় ছিল, এবং যখন সেটা বাষ্পে রূপান্তরিত হলো ভেপারে, তার কন্ডিশনটা কি দাঁড়ালো? দ্যাট ইজ মাচ মোর ডিসঅর্ডার, অর্থাৎ সে অতিরিক্ত বিশৃঙ্খল হতে চাইছে। কিরকম না, আমরা যদি আমাদের মানসিক কন্ডিশনটাকে ভাবি, যে পরীক্ষার শেষ দিন, যে কোনো বড় এক্সামের যখন শেষ দিন, যেটা মাধ্যমিক, এইচএস, এই ধরনের এক্সামের শেষ এক্সামের দিন আমরা কি হয়ে যাই, আর প্রথম এক্সামের দিন আমরা যদি নিজের কন্ডিশনটাকে অ্যানালিসিস করি, প্রথম এক্সামের দিন আমার টার্গেট থাকে কি, নিজেকে ভীষণই রেস্ট্রিক্টেড ভাবে থাকতে হবে, যাতে বাকি পরীক্ষাগুলো পুরোপুরি আমি সঠিকভাবে দিতে পারি। কোনো রকম শরীর খারাপ বা অন্য কোনো রকম ফ্যাক্টর যাতে আমাকে দুর্বল করে না তোলে বা আমার উপর প্রভাব বিস্তার করতে না পারে। কিন্তু পরীক্ষার যেদিন শেষ দিন আমার কন্ডিশনটা কি দাঁড়ায়, আমি নিজের ভিতরকার, নিজের মধ্যে থাকা সেই যে বার্ডেনটা একদম ছিঁড়ে ফেলি। তার ফলে কি, সেদিন আমার যেটা খুশি সেটা করারই চেষ্টা করি। অর্থাৎ সেই দিনের কন্ডিশনটার সাথে প্রথম দিনের কন্ডিশনের ভিতর তফাৎ কি, আপাত দৃষ্টিতে কোনো তফাৎ না হলে ভিতরকার একটা হিউজ তফাৎ। তাহলে সেদিন আমরা মাচ মোর বিশৃঙ্খল, মাচ মোর ডিসঅর্ডার, যেটা প্রথম দিন ছিল যে আমরা মাচ মোর অর্ডার ছিলাম। তাহলে এই প্রসেসগুলো একই রকম ভাবে যখন একটা নির্দিষ্ট ডিরেকশনে রান করছে, এই প্রসেসগুলোর ক্ষেত্রে এই রকম একটা কন্ডিশন আমরা লক্ষ্য করছি, যে কোনো প্রসেস যখন স্পন্টেনিয়াসলি রান করছে সে সবসময় একটা ডিসঅর্ডার স্টেটে যাওয়ার চেষ্টা করছে, এবং সে ম্যাক্সিমাম ডিসঅর্ডার হতে চেষ্টা করছে, এবং যে জায়গায় গিয়ে সে ম্যাক্সিমাম ডিসঅর্ডার হতে পারছে সেটাই তার স্টেবল অবস্থা। অর্থাৎ আমরা ফার্স্ট পয়েন্টে তার এনার্জির নিরিখে তার স্টেবল অবস্থাটাকে কনসিডার করেছিলাম, এখানে যদি তার বিশৃঙ্খলতার নিরিখে তার স্টেবল অবস্থাটাকে কনসিডার করি, তাহলে আমি বলতে পারি যে কোনো সিস্টেম সবসময় কি করতে চাইছে, বিশৃঙ্খল হতে চাইছে, এবং সর্বোচ্চ যে বিশৃঙ্খল অবস্থাটা সেটা হয়তো তার কাছে কোনো স্টেবল অবস্থা, এবং সে সেটাই অ্যাটেন্ড করার চেষ্টা করছে। এবং আমরা ওই সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থায় কোনো একটা মানে কোনো একটা সিস্টেমকে দেখি যখন সেই ইকুইলিব্রিয়ামে থাকে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাটাই হচ্ছে তার সেই সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থা, এবং যে কোনো সিস্টেম সবসময় সেই সর্বোচ্চ বিশৃঙ্খল সাম্যাবস্থাটা অ্যাটেন্ড করতে চাইছে। তার মানে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের একটা নির্দিষ্ট ডিরেকশনে ছোটার পেছনে কারণ হচ্ছে তার এই বিশৃঙ্খলতাটা। অর্থাৎ বিশৃঙ্খলতার বাড়িয়ে সে নিজেকে আরো স্টেবল অবস্থায় নিয়ে যেতে চাইছে, দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে চাইছে। এইটা হচ্ছে তার আরেকটা ক্রাইটেরিয়া, যেটার দ্বারা আমরা বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমগুলোকে দেখতে পাচ্ছি, হ্যাঁ সবসময় বিশৃঙ্খলই হচ্ছে। যেমন আমরা একটা ঘরের মধ্যে যদি আমরা একটা ধূপ জ্বালিয়ে দিই, তাহলে ধূপের ধোঁয়াটা বেরোনোর সাথে সাথে নিমেষের মধ্যে সে ঘরের চারিকোণে মিশতে চাইছে, এবং তার ওই কন্ডিশনটা যদি ভালো করে অবজার্ভ করি, দ্যাট ইজ মাচ মোর ডিসঅর্ডার। যখন ধোঁয়াটা বেরোচ্ছে অনেকখানি অর্ডার স্টেটে বেরোচ্ছে, তো বেরোনো মাত্রই ধোঁয়াটা চারিদিকে মিশে যেতে চাইছে, দ্যাট ইজ মাচ মোর ডিসঅর্ডার হতে চাইছে,
এবং যদি আমরা ঘরটাকে বন্ধ করে রাখি তাহলে নিমেষের মধ্যে সে ঘরের প্রতি কোনায় কোনায় গিয়ে একটা সাম্যাবস্থা অ্যাটেন্ড করে দেবে। তো এই বিশৃঙ্খলতা যদি কোনো সিস্টেমের একটা পার্টিকুলার ডিরেকশনের ড্রাইভিং ফোর্স হয়, তাহলে এই বিশৃঙ্খলতাটাকে আমাকে তো পরিমাপ করারও প্রয়োজন। এই বিশৃঙ্খলতার কারণে কোনো সিস্টেম কেন একটা নির্দিষ্ট ডিরেকশনে রান করে সেটা আমরা বলতে পারি। তো এক্স্যাক্টলি তাহলে এই দুটো ফ্যাক্টরকে যদি আমি একত্রিত করি তাহলে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে তার স্পন্টেনিটি এই দুটো প্রক্রিয়ার সমন্বয়ের দ্বারা আমরা বলতে পারি। কিরকম? তার মানে আমি বলতে পারি যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম যদি ডেল এইচ অর্থাৎ এনার্জিটিক্যালি নেগেটিভ হতে পারে এবং এই যে পার্টিকুলার বিশৃঙ্খলতাটা, এই বিশৃঙ্খলতাটাকে পরিমাপ করার জন্য একটা নতুন থার্মোডাইনামিক ফাংশনকে ইন্ট্রোডিউস করা হয়েছে। দিস ইজ কল্ড এন্ট্রপি অর হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম, এবং একে আমরা রিপ্রেজেন্ট করি এস দিয়ে। এন্ট্রপিকে প্রকাশ করা হয় দিস এন্ট্রপি, একে রিপ্রেজেন্ট করা হয় এস। অর্থাৎ যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের এই বিশৃঙ্খলতাটাকে পরিমাপ করতে গেলে একটা নতুন থার্মোডাইনামিক ফাংশন এখানে ডেভেলপ করা হলো এবং দিস ইজ কল্ড এন্ট্রপি। এবং এই এন্ট্রপি আমার কাছে সেকেন্ড ক্রাইটেরিয়া, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের পার্টিকুলার একটা নির্দিষ্ট ডিরেকশনে কেন সে ছুটছে সেটাকে ব্যাখ্যা করার জন্য। এবার দেখো, আমরা যদি দুটো ক্রাইটেরিয়াকে পাঞ্চ করি তাহলে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের স্পন্টেনিটির ক্রাইটেরিয়াটা আমাদের কাছে কি হতে পারে? স্পন্টেনিটির ক্রাইটেরিয়াটা আমাদের কাছে অনেকটা ঠিক এইরকম দাঁড়াতে পারে। আমি যদি ধরে নিই ফার্স্ট কন্ডিশনে এমন কোন সিস্টেম চলছে যে সিস্টেমটা রান করার সাথে সিস্টেমের ডেল এইচ ভ্যালুর কোনো পরিবর্তন ঘটছে না, ঠিক? এনার্জেটিক্যালি সে নিচে নামছেও না, ওপরে উঠছে না, সে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই রয়েছে। তাহলে এই অবস্থায় এন্ট্রপি, তাহলে এই ফ্যাক্টরটা তখন তার কাছে অ্যাবসেন্ট হয়ে গেল। তাহলে এই অবস্থায় এন্ট্রপি ইজ দ্য ফ্যাক্টর যেটা তার স্পন্টেনিটিকে ব্যাখ্যা করতে পারে। এটা কি বলতে পারে এই অবস্থায়? যদি সিস্টেম তার এন্ট্রপিটাকে বাড়িয়ে তোলে তবেই সেটা কি হবে? তবেই সেটা স্পন্টেনিয়াস হবে। অর্থাৎ এখানে যদি ডেলএস ভ্যালুটাকে আমি দেখি যে সিস্টেম ওই পার্টিকুলার ডাইরেকশনে গেলে ডেলএস ভ্যালুটা যদি পজিটিভ হয়, দ্যাট ইজ দ্যাট সিস্টেম ইজ স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত হবে। বা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, এই ধরনের কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেলএস ভ্যালুটা পজিটিভ হবে, যার ক্ষেত্রে ডেলএইচটা 0। ঠিক একই রকম ভাবে যদি কোনো ডেলএইচ এর পরিবর্তন না হয়, যে ডেলএইচ যদি 0 হয়, তাহলে এই ডেলএস ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে প্রসেস ইজ নট এ স্পন্টেনিয়াস প্রসেস। অর্থাৎ এনার্জেটিক্যালি সে নিচে নামছে না, ওপরে উঠছে না, দ্যাট ইজ ডেলএইচ 0, এন্ট্রপিটা নেগেটিভ, এন্ট্রপিটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খলতাটা কমে যাচ্ছে। বিশৃঙ্খলতা কমার তো কথা নয়, স্পন্টেনিটির পিছনে বিশৃঙ্খলতা বৃদ্ধিটা যদি দায়ী হয় তাহলে এখানে এনার্জি ফ্যাক্টরও কাজ করছে না, বিশৃঙ্খলতা হ্রাস পাচ্ছে সেটাও কাজ করছে না। দিস ইজ নট দ্য স্পন্টেনিয়াস প্রসেস। এটা কোনো স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া হতে পারে না, কিন্তু এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। সেকেন্ড, 2 নম্বর দেখো, আমরা যদি দেখি যে ডেলএইচ অফ দ্য সিস্টেম, সিস্টেমের ডেলএইচ ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, ঠিক? অর্থাৎ এনার্জেটিক্যালি সিস্টেমটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই নেগেটিভ হলে তার এন্ট্রপির টার্মে স্পন্টেনিটিটা কি হবে? এন্ট্রপির টার্মে স্পন্টেনিটি আইদার এ যদি পজিটিভ হয় দ্যাট ইজ স্পন্টেনিয়াস, এ যদি নেগেটিভ হয় তবেও স্পন্টেনিয়াস। কিন্তু থার্ড কন্ডিশনে যদি এটা পজিটিভ হয়, অর্থাৎ সিস্টেম তার এনার্জিটাকে বাড়িয়ে ফেলল, এটা পজিটিভ হলে যদি এইটা নেগেটিভ হয় তখন এন্ট্রপি দ্য প্রসেস ইজ নন স্পন্টেনিয়াস, কিন্তু যদি সেটা পজিটিভ হয় দ্য প্রসেস ইজ স্পন্টেনিয়াস, ঠিক?
তাহলে আমরা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে তার স্পন্টেনিটির ক্রাইটেরিয়াটা ব্যাখ্যা করার জন্য আমরা এই পয়েন্টগুলোর উপর জোর দিতে পারি, অর্থাৎ কেন সিস্টেমটা এই ডাইরেকশন বরাবর মানে মুভ করছে, তার পিছনে কারণ এটা হতে পারে। ক্লিয়ার? তো দিস ইজ দ্য কন্ডিশন অফ স্পন্টেনিটি। তাহলে আমরা এই দুটো ফ্যাক্টরকে একত্রিত করে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের কেন ওই পার্টিকুলার ডিরেকশন বরাবর যাচ্ছে সে তার কারণ খোঁজার চেষ্টা করলাম, এবং সেটাকে আমরা এইভাবে সাম আপ করতে পারি যে কখন কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস হলো, কখন স্পন্টেনিয়াস হবে না, বা স্পন্টেনিটির পিছনে তার ক্রাইটেরিয়াগুলো কি সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করলাম। এবং এখান থেকে দেখতে গিয়ে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থার্মোডাইনামিক ফাংশন পেলাম, দিস ইজ কল্ড এন্ট্রপি। এন্ট্রপি আর পাঁচটা থার্মোডাইনামিক ফাংশনের মতো এটাও একটা স্টেট ফাংশন অফ দ্য সিস্টেমের স্টেট ফাংশন। এটা ডিপেন্ডস অনলি অন দ্য কি, এটা কেবলমাত্র সিস্টেমের স্টেটের ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে মানে ইনিশিয়ালি কোন স্টেটে ছিল এবং ফাইনালি কোন স্টেটে পৌঁছেছে তার উপর ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ স্টেট ফাংশন অফ দ্য সিস্টেম। এইবার এন্ট্রপির ফিজিক্যাল সিগনিফিকেন্স, আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা এক্স্যাক্টলি আমি তোমাদের বলার চেষ্টা করলাম যে এন্ট্রপির ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে প্রসেস, যে থার্মোডাইনামিক সিস্টেম সে বিশৃঙ্খলতাটা বাড়াচ্ছে তার এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করবে, যেখানে বিশৃঙ্খলতার মান হ্রাস পাচ্ছে সেখানে এন্ট্রপি অলওয়েজ ডিক্রিজ করবে। ক্লিয়ার? তো এইটা আমাদের কাছে যদি মানে এইটুকু যদি আমরা বুঝতে পারি, নেক্সট তাহলে আমাদের এক্স্যাক্ট বিশৃঙ্খলতাটাকে পরিমাপ করারও তো প্রয়োজন হয়ে পড়লো। এক্স্যাক্ট কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের তার বিশৃঙ্খলতার মান কত হবে, অর্থাৎ এন্ট্রপি ভ্যালুটাকে আমি শুধু বাড়বে বা কমবে বললেই তো হলো না, এক্স্যাক্টলি যদি আমি কোনো এন্ট্রপিকে ক্যালকুলেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রপিকে ক্যালকুলেট করব, অর্থাৎ তার ওয়ার্কিং ইকুয়েশনের প্রয়োজন হয়ে পড়লো এন্ট্রপিকে ব্যাখ্যা করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমরা এইরকম একটা ইকুয়েশন পেতে পারি, দ্যাট ইজ চেঞ্জ অফ এন্ট্রপি। এন্ট্রপি পরিবর্তন এগুলো সবই এস্টাবলিশ করা সম্ভব, যেহেতু আমাদের সিলেবাসের বাধ্যবাধকতার কারণে আমরা জাস্ট এটাকে তোমাদের রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা তুলে ধরছি, যেটা কি ডেলেস এন্ট্রপির পরিবর্তন যে কোনো থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে বা সিস্টেমের ক্ষেত্রে ডেলেস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সেবল বাই টি। যদি সিস্টেম একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রান করে তাহলে এই কনস্ট্যান্ট টেম্পারেচারে কিউ রিভার্সেবল বাই টি, দ্যাট ইজ দ্য রেশিও, ম্যাথামেটিক্যালি এই বিশৃঙ্খলতার পরিমাপক এই ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশনের সিগনিফিকেন্সটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে, দ্যাট ইজ কিউ রিভার্সেবলটাকে কেন আমি লিখছি ডিভাইডেড বাই টেম্পারেচার। দ্যাট ইজ কিউ রিভার্সেবলটা লেখার তাৎপর্যটা কি, আমরা জানি যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় সেই তাদের স্টেট চেঞ্জের অপশনটা কি। ধরো P1 V1 T, এটা থেকে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেম P2 V2 T অবস্থায় গেল, ইনিশিয়াল স্টেট 1 থেকে স্টেট 2 তে পৌঁছালো। এই স্টেট 1 থেকে স্টেট 2 তে পৌঁছাতে পারে সে কোন উপায়ে, আইদার রিভার্সেবল প্রসেসে অর ইরিভার্সেবল প্রসেসে, আইদার রিভার্সেবল অর ইরিভার্সেবল, এই দুভাবেই এই দুটো স্টেটে অ্যাটেন্ড করা সম্ভব। এবার প্রশ্ন আমার দেখো, এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন বললাম আমি, এন্ট্রপি কেবলমাত্র এই দুটো স্টেটের উপর ডিপেন্ডেন্ট, ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট। এই দুটো স্টেটের উপর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে এই স্টেট এক্স্যাক্টলি কিভাবে এই অবস্থায় গেছে এটা ইমমেটেরিয়াল। এন্ট্রপি যখন এই পার্টিকুলার দুটো স্টেট, এই স্টেট চেঞ্জের জন্য যখন আমি তাকে এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করব ডেলেস, তাহলে তখন আমাকে এটা মাথার মধ্যে রাখতে হবে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম যদি একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে অ্যাটেন্ড করে তাহলে এই পদ্ধতিতে ডেলেস সমান কিউ রিভার্সেবল বাই টি। দ্যাট মিনস প্রসেসটা কোন মানে সিস্টেমটা কোন প্রসেসের থ্রু দিয়ে গেছে, দ্যাট ইজ রিভার্সেবল বা ইরিভার্সেবল, এটা ইমমেটেরিয়াল। এটা জানার তোমার প্রয়োজন নেই এই কারণেই
তার কারণ যেহেতু ডেলেস একটা স্টেট ফাংশন, এই দুটো স্টেট ফিক্স থাকলে ডেলেসের ভ্যালুটা ফিক্সই হবে, সেটা রিভার্সেবলই হোক বা ইরিভার্সেবলই হোক। এইবার এক্সাক্ট ভ্যালুটা ক্যালকুলেট করার ক্ষেত্রে ডেলেসের সেখানে পরিষ্কার এটা বলা মানে তোমাদের জানতে হবে কনসেপচুয়ালি, সেটা কি না, সিস্টেমটা কোন পদ্ধতিতে যাচ্ছে সেটা ইমেটেরিয়াল। যদি সে রিভার্সেবল পদ্ধতিতে যেত, তবে ওই রিভার্সেবল পদ্ধতিতে যাওয়ার সময় যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটতো ডিভাইডেড বাই টেম্পারেচার, ওই পার্টিকুলার টেম্পারেচার দিয়ে যদি আমরা সেটাকে ভাগ করে দিই, তাহলে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ডেলেস ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। কি বললাম না, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম সে পার্টিকুলার কোনো একটা স্টেট 1 থেকে স্টেট 2 তে যদি যায়, এই চেঞ্জের জন্য যদি তার ডেলেস ভ্যালুকে আমাকে ক্যালকুলেট করার প্রয়োজন হয়, তাহলে আমি চোখ বুঝে সে কিভাবে গেছে সেটা আমার কাছে ইমেটেরিয়াল, আমি দেখবই না। আমি শুধু দেখব যে যদি সে রিভার্সেবল প্রসেসের থ্রু দিয়ে যেত, তবে ওই পার্টিকুলার স্টেট চেঞ্জের জন্য যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ হতো ডিভাইডেড বাই টেম্পারেচার, ওই পার্টিকুলার তাপমাত্রা দিয়ে যদি আমি তাকে ভাগ করে দিতে পারি, তাহলেই আমাদের এই স্টেট চেঞ্জের ক্ষেত্রে তার এনট্রপি চেঞ্জ বা পরিবর্তনটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো এটা তোমাদের ভীষণ ক্লিয়ার হওয়ার প্রয়োজন। মানে আমরা এইভাবে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের এনট্রপিটাকে ক্যালকুলেট করব। ক্লিয়ার? এবার যখনই সেটা করব তখন আরেকটা জিনিস এখান থেকে বলে রেখে আমি আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে দেখো, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম তার স্টেট চেঞ্জের সময় আইদার হিট গ্রহণ করবে অথবা হিট বর্জন করবে। তাহলে হিটের দু রকম এক্সচেঞ্জ হওয়া সম্ভব, হিট গ্রহণও করতে পারে, হিট বর্জনও করতে পারে। এইবার এনট্রপিটা এই হিটের সাথে এক্সাক্ট কিভাবে সম্পর্কিত আমরা দেখেছি যে এনট্রপি মিনস দ্য র্যান্ডামনেস অফ দ্য সিস্টেম, অর্থাৎ মাচ মোর ডিসঅর্ডার স্টেট অফ দ্য সিস্টেম। এবার দেখো, আমি যদি ভাবি আমার একটা আদর্শ গ্যাসকে আমি একটা গ্যাস জারের মধ্যে রেখেছি, তো এখানে গ্যাসের মলিকুলগুলো রয়েছে এইভাবে আটকে রেখেছি। এইবার এই গ্যাসটা যদি আমি টেম্পারেচার যদি হিটকে বাইরে থেকে নেয়, তাহলে কি হবে, হিট নেওয়ার ফলে যে মলিকুলগুলো, গ্যাস মলিকুলগুলো কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার ফলে এদের র্যান্ডামনেস কিন্তু আরো বেড়ে যাবে, এবং হিট যদি সে ছেড়ে দেয় তাহলে তার কাইনেটিক এনার্জি কমে যাওয়ার কারণে তার র্যান্ডামনেসটা কিন্তু কমে যাবে। অর্থাৎ যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমে এই যে হিটের এক্সচেঞ্জ যখন ঘটছে, হয় সিস্টেম হিট নেবে অথবা সিস্টেম হিট ছাড়বে। তো যাই করুক না কেন, যখন সিস্টেম হিট নেবে, গ্রহণ করবে, তখনই কিন্তু সিস্টেম মাচ মোর র্যান্ডাম হবে, অর্থাৎ তখনই তার এনট্রপিটা বৃদ্ধি পাবে। এবং যখন সিস্টেম হিট ছেড়ে দেবে, সে তখন মাচ মোর অর্ডার স্টেটে চলে যাবে। দ্যাট মিনস তার এনট্রপি ভ্যালুটা কি হবে, এনট্রপি ভ্যালুটা হ্রাস পাবে। তার মানে এখানে দেখো, তাহলে যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের এনট্রপি চেঞ্জটাকে দেখলাম, এবং স্পেসিফিক্যালি এই চেঞ্জের ভিতর কখন বৃদ্ধি পাবে কখন হ্রাস পাবে সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারলাম। যখন সিস্টেম হিটকে গ্রহণ করবে তখন তার এনট্রপিটা বৃদ্ধি পাবে, যখন হিট ছেড়ে দেবে এনট্রপিটা হ্রাস পাবে। এইবার যখনই এই যে হিট গ্রহণ করলো বা হিট ছেড়ে দিল, এই যে ঘটনাটা ঘটাচ্ছে, তাহলে কোথায় ছাড়ছে, সিস্টেম হিট নিলে এনট্রপি বাড়ছে, কিন্তু হিট যখন ছাড়ছে কোথায় ছাড়ছে, সারাউন্ডিংসে ছাড়ছে। বা হিট যদি নেয় কোথা থেকে নিচ্ছে, সারাউন্ডিংস থেকে নিচ্ছে। তাহলে হিট নিলে যদি সিস্টেমের নিজস্ব এনট্রপি বৃদ্ধি পায়, তাহলে হিট ছেড়ে দিলে কি হবে, সারাউন্ডিংসে যদি আমরা হিট ছেড়ে দিই বা সারাউন্ডিংস থেকে যদি হিট নিই, তাহলে সারাউন্ডিংসের তো একটা ডিসঅর্ডার স্টেট, মানে র্যান্ডামনেস বৃদ্ধি বা হ্রাস হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে এক্ষেত্রে দেখো, এনট্রপি টার্মে যখন কোনো সিস্টেমকে আমরা দেখতে চাইছি, অ্যাট দ্য সেম টাইম সেখানে সিস্টেমের এনট্রপির পাশাপাশি সারাউন্ডিংসেরও কিন্তু একটা এনট্রপির পরিবর্তন ঘটছে। কারণ সিস্টেমকে হিট নিতে হলে সারাউন্ডিংসকে হিট ছাড়তে হবে, সিস্টেমকে হিট ছাড়তে হলে সারাউন্ডিংসকে হিট নিতে হবে। তাহলে অ্যাট দ্য সেম টাইম যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের
এন্ট্রপিটা সিস্টেমের এন্ট্রপির যেমন পরিবর্তন ঘটা সম্ভব, অ্যাট দ্য সেম টাইম সারাউন্ডিংসেরও এন্ট্রপির পরিবর্তন হওয়া সম্ভব। অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পেলে সারাউন্ডিংসের এন্ট্রপি হ্রাস পাবে, সিস্টেমের এন্ট্রপি হ্রাস পেলে সারাউন্ডিংসের এন্ট্রপি বৃদ্ধি পাবে। তো এটাকেও আমাকে প্যারালালি মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? তো আজ আমরা এ পর্যন্তই এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে বিভিন্ন সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনটাকে আমরা ক্যালকুলেট করব। ওকে, চলো।